আমার শাশুড়ি বললেন, আমরাও তোমার কাছে আসতে চেয়েছিলাম না, আমাদের জোর করে রাশেদ পাঠিয়েছে। মন চাইলে কাগজে সই করে দিও, আমাদের এত সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই কথা বলে তারা চলে গেল। ঘরটা তখন একেবারে নিস্তব্ধ। মা ধীরে ধীরে আমার পাশে এসে বসলো। আমি কাগজটা শক্ত করে ধরলাম। ধরে মাকে বললাম, মা আমি কি এতটাই খারাপ? মা আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, না রে মা, খারাপ মানুষরা কখনো নিজের ভুল বুঝতে পারে না। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি, কাগজটা বারবার হাতে নিয়ে দেখছিলাম। একটা সময় মনে হলো হয়তো সই করে দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই পেটের ভেতর বাচ্চাটা নড়ল। আমি পেটের উপর হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, না আমি তো হার মানবো না। আমি জানতাম না সামনে কি হবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে এই সন্তানের জন্য আমাকে শক্ত হতে হবে। তবে আমি তখনও জানতাম না যে কয়েক মাস পর যখন আমার সন্তান জন্ম নেবে তখন এমন একটা সত্য সামনে আসবে যা শুনে রাশেদ নিজেই আমার সামনে এসে কাঁদবে, কিন্তু তখন হয়তো ফিরে আসার পথ আর খোলা থাকবে না। ওটা একটা সাদা কাগজ ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন একটা বিশাল বড় পাহাড়। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। মা বারবার বলেছিল, তুই এখন কোনো সিদ্ধান্ত নিবি না, একটু সময় নে। কিন্তু আমি তাকে বললাম, সময় নিলে কি সবকিছু বদলানো যায়? রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়লো, আমি বারান্দায় গিয়ে বসেছিলাম। আকাশে তখন হালকা বাতাস ছিল। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠলো। আমি পেটের উপর হাত রেখে বসে পড়ি। আমার সন্তানের পেটের মধ্যে বয়স তখন প্রায় 7 মাস। ডাক্তার বলেছিল যে ওই সময়টাতে খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমার জীবনে তখন শান্তি বলে কিছুই ছিল না। আমি ধীরে ধীরে বললাম, বাবা তোর বাবা আমাদের আর চায় না, কিন্তু আমি তো তোকে কখনোই ছাড়বো না। চোখের পানি নিজের অজান্তেই গড়িয়ে পড়ছিল। পরের দিন সকালে মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব রিপোর্ট দেখে বললেন, মা একটু দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে রেস্ট করা দরকার। আমার মা তখনই ডাক্তারকে বললেন, ও তো কিছুই খেতে পারে না ডাক্তার সাহেব, সব সময় মন খারাপ করে থাকে। ডাক্তার আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, এই সময় কষ্ট পেলে চলবে না তো, আপনার বাচ্চার জন্য আপনাকে শক্ত হতে হবে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম যে শক্ত হওয়া এতটাও সহজ না। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। ওই সময়ের মধ্যে রাশেদ একবারও ফোন করেনি, একবারও জানতে চাইনি আমি বেঁচে আছি না মরে গেছি। কখনো কখনো মনে হতো যে আমি যেন একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। একদিন দুপুরে মা রান্নাঘরে কাজ করছিলেন, আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ আমার পেটে তীব্র একটা ব্যথা শুরু হলো। প্রথমে ভেবেছিলাম হয়তো স্বাভাবিক ব্যথা, কিন্তু কয়েক মিনিটের মধ্যে ব্যথাটা এত বেড়ে গেল যে আমি চিৎকার করে উঠলাম। মা তখন দৌড়ে এসে বললেন, কি হয়েছে মা? আমি মাকে কাপা গলায় বললাম, মা খুব ব্যথা করছে। মা আর দেরি করলেন না, বাবা তাড়াতাড়ি একটা সিএনজি ডেকে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত আমাকে ভেতরে নিয়ে গেলেন। সবকিছু তখন খুব দ্রুতই ঘটছিল। আমি শুধু মনে মনে একটা কথাই বলছিলাম, আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। ঘন্টাখানেক পর আমার একটা ছেলে সন্তান জন্ম নিল। ডাক্তার সাহেব বাহিরে এসে বাবা মাকে বললেন, মা আর বাচ্চা এখন দুজনেই নিরাপদ আছে। বাবা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। যখন নার্স আমার ছেলেটাকে প্রথম আমার হাতে দিল, তখন আমার চোখের পানি যেন থামছিলই না। ছোট্ট একটা মুখ কি সুন্দর চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আমি তাকে বুকের কাছে জড়িয়ে ধরে বললাম, বাবা তুই আমার সবকিছু। কিন্তু আমার সেই সুখের মুহূর্তটা খুব বেশি সময় স্থায়ী হলো না। 2 দিন পর হঠাৎ হাসপাতালে একজন পরিচিত মানুষ এলো। সে ছিল আমার শ্বশুরবাড়ির পাশের বাসার এক খালা। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি এখানে? আমি দুর্বল গলায় বললাম, জি খালা, আমার ছেলে হয়েছে। তিনি একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি কিছু জানো না? আমার বুকটা কেমন যেন ধক করে উঠলো। তাকে বললাম, কি জানবো? তিনি একটু দ্বিধা নিয়ে বললেন, রাশেদ তো আরেকটা বিয়ে করেছে। আমি মনে করলাম যেন কেউ আমার বুকের ভেতর ছুরি বসিয়ে দিল। কি? আমার মুখ দিয়ে শুধু এই শব্দটাই বের হলো। খালা ধীরে ধীরে বললেন, 2 সপ্তাহ আগে ও তো বিয়ে করে ফেলেছে একটা ধনী পরিবারের মেয়েকে। আমার চারপাশে সবকিছু তখন ঘুরতে লাগলো। আমি আমার ছেলেটার দিকে তাকালাম। তার ছোট্ট হাতটা আমার আঙ্গুল ধরে আছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। মানে আমি যখন তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য হাসপাতালে লড়াই করছি, ঠিক সেই সময় সে অন্য একজনকে বিয়ে করেছে। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু এক সময় আমার কান্না থেমে গেল। আমি আমার ছেলেটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, বাবা তোর বাবার দরকার নেই, আমি একাই তোকে মানুষ করব। কিন্তু আমি তখনও জানতাম না যে এই ছোট্ট ছেলেটা একদিন একটা এমন সত্য প্রমাণ করবে যার জন্য রাশেদকে সবার সামনে মাথা নিচু করতে হবে। আর সেই দিন সে আমার সামনে দাঁড়িয়ে বলবে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখন হয়তো আমার উত্তর হবে এরকম, যে মানুষ 50 টাকার জন্য আমাকে অপমান করেছিল তাকে আর কখন আমার জীবনে দরকার নেই। আমার ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের জানালার পাশে বসেছিলাম। সকালবেলা হালকা রোদ বিছানার উপর এসে পড়েছে। আমার ছেলেটা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই ছোট্ট মানুষটার জন্য হয়তো বা আমাকে এখনো বেঁচে থাকতে হবে। কিন্তু বুকের ভেতর একটা কষ্ট তখনও কাটার মতো বিঁধেছিল। রাশেদ অন্য একজনকে বিয়ে করেছে। আমি যখন তার সন্তানের জন্ম দিয়েছিলাম তখন সে নতুন সংসার শুরু করেছে। এই সত্যিটা আমি যতই ভুলে থাকতে চাই ততই সেটা মাথার ভেতর বেশি বেশি ঘুরতে থাকে। হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন মা আমার ছেলেকে কোলে নিয়ে বারবার আদর করছিলেন। মা বললেন, দেখেছিস আল্লাহ তোকে একটা শক্তি দিয়েছে, এই ছেলেটাই তো সবকিছু বদলে দেবে। আমি হালকা হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, জীবন কি সত্যি এত সহজে বদলায়? দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। আমার ছেলের নাম রাখা হলো রিদান।
রিদান যখন একটু একটু করে বড় হতে লাগলো তখন বুঝতে পারলাম সন্তান মানুষ করা কত বড় দায়িত্ব। রাতে যখন সে কাঁদতো আমি তাকে বুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতাম। কখনো কখনো ক্লান্ত হয়ে চোখে পানি চলে আসতো, কিন্তু তার ছোট্ট হাতটা যখন আমার আঙ্গুল ধরে রাখতো তখন মনে হতো যে আমি একা না, আমার সাথে কেউ আছে। এরই মধ্যে প্রায় 6 মাস কেটে গেল। একদিন বিকেলে আমি উঠানে বসে রিদানকে নিয়ে খেলছিলাম। ঠিক তখনই পাশের বাসার এক আন্টি এসে বলতেছে, শুনছো তোমার আগের স্বামীর নাকি সমস্যা চলতেছে। আমি অবাক হয়ে তাকালাম, কি সমস্যা? আন্টি একটু গোপন গলায় বললেন, ওর দ্বিতীয় বউয়ের সাথে নাকি প্রায়ই ঝগড়া হয়, মেয়েটা নাকি খুবই রাগী। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম এটা আমার জন্য কোনো আনন্দের খবর না, কারণ কারোর সংসার ভাঙলে সেটা দেখে খুশি হওয়া যায় না। কয়েকদিন পর আরেকটা খবর পেলাম, রাশেদের নতুন স্ত্রী নাকি প্রায়ই তার শাশুড়ির সাথে ঝগড়া করে। যে শাশুড়ি একসময় আমাকে বলেছিল যে এই মেয়েটা তাদের বাসার শান্তি নষ্ট করে দিয়েছে, এখন নাকি সেই ভাষায় প্রতিদিন ঝামেলা হয়। আমি এসব কথা শুনে শুধু চুপ করে থাকতাম, কারণ সেই জীবনের সাথে আমি আর নিজেকে জড়াতে চাইনি। আমার পৃথিবী তখন ছোট হয়ে গেছে, আমি আর আমার ছেলে। একদিন বিকেলে মা রিদানকে কোলে নিয়ে বললেন, মা তুই কি কখনো ভাবিস যে রাশেদ যদি একদিন ফিরে আসে? আমি তখন কিছুক্ষণ চুপ করে থাকলাম, এরপর ধীরে ধীরে বললাম, মা কিছু দরজা একবার বন্ধ হয়ে গেলে আবার সেটা খোলা উচিত না। মা তখন দীর্ঘশ্বাস ফেললেন। সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাত প্রায় 10:30 বাজে, সবাই তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাবা দরজা খুলতেই দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে তাকিয়ে বুঝতে পারলাম না যে কে দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে যখন ঘরের আলোটা তার মুখে পড়লো তখন আমার বুকটা ধক করে উঠলো। ধন্যবাদ সবাইকে। এই গল্পের বাকি অংশ আগামীকাল আপলোড করা হবে, আর সেটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন।